তোর নামের বৃষ্টি। সূচনা পর্ব। জাবিন মাছুরা। ভাইয়া গো, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর তুমি আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করছো, এমনটা হতে পারে না। তুমি আমাকে ঠকাতে পার না। মেঘা। কথাগুলো একদমে বলে হাঁপাতে লাগলাম। আমার কথা শুনে উপস্থিত সবাই ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। বিয়ে বাড়ির সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে তত্ত্বকি ভাইয়ার মুখটা একদম দেখার মতো। নিজের নামে এত বড় অপবাদ পেয়ে স্তব্ধ হয়ে রয়েছে। আমি একপল ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আবার কান্না করতে করতে বললাম, তত্ত্বকি ভাইয়া, তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি কি ভুলে গিয়েছো আমাদের বিয়ের কথা? মেঘা। আমার কথা শুনে তত্ত্বকি ভাইয়ার আম্মু অর্থাৎ আমার মামি আমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, সত্যি বলছিস মা, আমি কি সত্যিই দাদি হতে চলেছি? তত্ত্বকির মা। হ্যাঁ মামি, আমি সত্যি বলছি। কিন্তু তোমার ছেলে স্বীকার করেছে না কেন? কেন আমার সন্তানকে স্বীকার করছে না? ও মামি, আমার বাচ্চার কি হবে? আমি ওকে নিয়ে কোথায় যাব? আমি মাহিমা জেবিন মেঘা। সবেমাই ক্লাস 10-এ পড়ি। এখনো আমার বয়স 18 বছর হয়নি। আর যাকে আমি স্বামী বলে দাবি করছি তার নাম হলো আবিদ রহমান তত্ত্বকি। সম্পর্কে আমার মামাতো ভাই। দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর ঠিক তেমন তার বাজে ব্যবহার। ভাইয়া একজন ডক্টর। মানুষের সেবা করে, তার মন ভরা না, তাই প্রতিদিন আমাকে পড়াতে যাই। তাকে দেখলে আমার অনেক ভয় লাগে। আমার কথা শেষ করতে না দিয়ে ভাইয়ার হবু স্ত্রী জাইমা আপু বলে উঠল, আমি এই মেয়ের কথা বিশ্বাস করি না। আমার প্রমাণ চাই। জাইমা। আমি জাইমা আপুর কথা শুনে ব্যাগ থেকে রেজিস্ট্রার পেপার বের করে তার হাতে দিলাম। পেপারটা দেখার সাথে সাথে জাইমা আপু চিৎকার করে বলতে লাগলো, এটা হতে পারে না। তত্ত্বকি, তুমি এমটা কেন করলে? মেঘার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে? এমনটা কেন করলে তুমি? জাইমা। তত্ত্বকি ভাইয়া এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। জাইমা, চল। জাইমার বাবা। না বাবা, আমি যাব না। জাইমা। কোন কথা না? চল, এরকম ছেলের সাথে আমি তোর বিয়ে দেব না। তত্ত্বকি, তুমি একদম ঠিক করলে না। দেখে নেব সবাইকে। জাইমার বাবা। রাগী কণ্ঠে কথাগুলো বলেই তিনি জাইমা আপুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তত্ত্বকি পলকহীন দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। ফর্সা মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সে প্রচুর রেগে গিয়েছে। মামা শান্ত কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, তত্ত্বকি, ভুল যেহেতু করেছ তাই তোমাকে শাস্তিও পেতে হবে। তত্ত্বকির বাবা। হুম। তত্ত্বকি, এই মুহূর্তেই তুমি মেঘাকে বিয়ে করবে। আজ থেকে মেঘা আমাদের বাড়িতে থাকবে। তত্ত্বকির বাবা। বিয়ের কথা শুনে আমার ভেতরটা ধক করে উঠল। আমি এই রাগী লোকটাকে বিয়ে করলে পাগল হয়ে যাব। আমার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। বুঝতে চাইলাম যে আমি ভাইয়াকে বিয়ে করব না। কিন্তু আমাকে কেউ বুঝল না। কিছুক্ষণ পর ভাইয়া নামক প্রাণী আমার স্বামীতে রূপান্তরিত হলো। সবাই অনেক খুশি। বিশেষ করে মামি তো আমার হাত ধরে রেখেছে। মামিকে আস্তে করে বলে উঠলাম, মামি গো, আমার না প্রচুর ভয় লাগছে। মেঘা। আরে পাগলি, ভয়ের কিছু নেই। তুই নিশ্চিতে থাক। তত্ত্বকির মা। কিভাবে? আজকে ভাইয়া নিশ্চয়ই আমাকে শেষ করে ফেলবে। মেঘা। আমি থাকতে তোর কিছু হবে না। আমার ছেলে অতটাও খারাপ না। তত্ত্বকি মা। মামি কথা শেষ করেই ভাইয়া বনতিথি আপুর সাথে আমাকে ভাইয়ার রুমে পাঠিয়ে দিল। আপু খুবই খুশির সাথে বলে উঠল, জানিস মেঘা, আমি তোকে ভাইয়ার বউ হিসেবে চাইতাম। কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না, কারণ তুই ভাইয়ার চেয়ে অনেক ছোট। আজকে না আমি অনেক খুশি। তিথি। সত্যি? মেঘা। হ্যাঁ রে বোন। আজকে থেকে তুই আমার ভাবি। আচ্ছা, আজকে যে তুই প্রেগনেন্ট এর কথা কেন বললি? তুই কি প্রেগনেন্ট? তিথি। আপুর কথা শুনে আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, হুম। মেঘা। তুই থাক। ভাইয়া আসার সময় হয়ে গিয়েছে। আমাকে দেখলে আবার বকা দিবে। আমি চলে যাই। তোর থেকে অনেক কিছু জানার আছে। সকালে জেনে নিব। তিথি। বলেই আপু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি খপ করে আপুর হাত ধরে বলতে লাগলাম, আপু যেও না। আমি তোমার সাথে থাকব। প্লিজ তোমার সাথে নিয়ে চল। মেঘা। কেন রে? তিথি। দেখ আপু, আমার আনইজি ফিল হচ্ছে। আগে যখন তোমাদের বাসায় তখন তো তোমার সাথে থাকতাম। তাহলে এখন কিভাবে ভাইয়ার সাথে থাকব? আমি ভাইয়ার সাথে থাকব না। মেঘা। মেঘামণি, তুই তো এখন ভাইয়ার বউ। এখন থেকে তোর ভাইয়ার সাথে থাকতে হবে। বুঝেছিস? তিথি। বলেই আপু আর দেরি করলা না। আমাকে একা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। 1 ঘন্টা ধরে বিছানায় বসে আছি। এখনো ভাইয়ার আসার নাম নেই। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছে। কিছুক্ষণ পর ভাইয়ার রাগ মাখা গম্ভীর কণ্ঠে শুনে আমি বুঝতে পারলাম ভাইয়া চলে এসেছে। কিরে, তোর তো দেখি সাহস অনেক বেড়ে গিয়েছে। তত্ত্বকি। নিশ্চুপ মেঘা। প্রেগনেন্ট এর মানে কি জানিস? তত্ত্বকি। নিশ্চুপ মেঘা। এই মেয়ে কথা বলছিস না কেন?
তোত্তকি, ভাইয়া ধমক দিয়ে বলে উঠল। মনে আছে আজকে সকালে যখন তোকে প্রশ্ন করেছিলাম প্রজনন কি, তখন তুই বলতে পারিসনি। বলেছিলাম কালকে তোকে শাস্তি দিব। কিন্তু কালকে না, এখন তোকে ভালোভাবে বুঝিয়ে দেব তোত্তকি। বলেই ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার তো ভয়ে বমি। বলেই ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার তো ভয়ে বমি পাচ্ছে। শত চেষ্টা করেও কান্না আটকে রাখতে পারলাম না। চোখ বন্ধ করে কান্না করতে করতে বলতে লাগলাম, ভাইয়া আমি আম্মুর কাছে যাব। আমাকে আম্মুর কাছে দিয়ে আসেন। মেঘা। তোত্তকি মেঘাকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেল। বিরক্ত ভর্তি কণ্ঠে বলে উঠল, স্টপ, কান্না বন্ধ কর। তোত্তকি। ভাইয়ার ধমক শুনে আমি আর জোরে কেঁদে ফেললাম। কান্না দেখে ভাইয়া আরো জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে কান্না বন্ধ করবি নাকি কানের নিচে একটা দিব? তোত্তকি। ভয়ে আমি মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম। আমার দিকে তাকা। লুক অ্যাট মি। তোত্তকি। আমি ভাইয়ার দিকে তাকালাম না। চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। কান্নাকাটি বাদ দিয়ে যা, মুখ ধুয়ে আয়। তোত্তকি। ভাইয়ার পারমিশন পেয়ে আর এও মুহূর্তও দেরি করলাম না। দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। পানি দিয়ে মুখ ধুয়ে ফেলাম। ভাইয়ার সামনে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ভাইয়ার সামনে না গিয়ে বাথরুমে শুয়ে থাকি। কিন্তু না, তা একেবারেই সম্ভব না। কারণ ভাইয়ার বাথরুমটা অনেক ভুতুড়ে। মুখে পানি দেওয়ার সময়ে মনে হচ্ছিল কেউ পিছনে দাঁড়িয়ে আছে। তাই আর বাথরুমে দেরি করলাম না। রুমে এসে দেখলাম ভাইয়া সোফার উপর বসে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছে। মনের ভয়কে সাইডে রেখে বলে উঠলাম, ভাইয়া আমি আম্মু কাছে যাব। আমি তো আম্মুকে ছাড়া ঘুমতে পারি না। মেঘা। মনে হয় ভাইয়া আমার কথা শুনে বিরক্ত বোধ করলেন। গম্ভীর চাউনিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কোথাও যাবি না তুই? যা, বিছানায় যেয়ে চুপচাপ ভদ্রমেয়ের মতো শুয়ে পড়। তোত্তকি। না ভাইয়া, আমি আপনার রুমে থাকবো না। আমি আম্মুর কাছে থাকবো। মেঘা, আসলেই তোকে বিয়ে করা আমার একদম ঠিক হয়নি। আমার আগেই বোঝা উচিত ছিল তুই একটা বাচ্চা। তোর চেয়ে জাইমাকে বিয়ে করলেই বোধ হয় ভালো হতো। তোত্তকি। ভাইয়ার কথা শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কোন কথা না বলে চুপচাপ বিছানায় গিয়ে পড়েলাম। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। কারো উপকার করতে যেয়ে যে নিজের পায়ে কুড়াল মারলাম তা ভালো করেই বুঝতে পারছি। কান্না করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তিথি আপুর ডাকে আমার ঘুম ভেঙে গেল। মেঘা, তাড়াতাড়ি উঠে পড়। তিথি। আপুর ডাকে উঠে বসলাম। কিছুটা সময় আপুর দিকে তাকিয়ে রইলাম। আশেপাশে পর্যবেক্ষণ করে দেখলাম ভাইয়া রুমে নেই। তাই আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। কিরে ভাবি মনি, তুই তো দেখি এক রাতে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছি, রহস্য কি? তিথি। আপুর মুখে ভাবি মনি ডাকটা আমার কাছে সুবিধাজনক লাগলো না। ঠোঁট উল্টে বলে উঠলাম, তার মানে আমি আগে সুন্দর ছিলাম না? মেঘা। আরে না রে পাগলি, আজকে তোকে একদম নতুন বউয়ের মতো লাগছে। তা রাতে কি হয়েছে রে? তোত্তকি। মানে? মেঘা। ভাইয়া কি তোকে? তিথি। আপু কথা শেষ করার আগে ভাইয়া রুমে ঢুকে পড়ল। সাথে সাথে আপু চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর বলে উঠল, চল সবাই তোকে খেতে ডাকছে। তিথি। বলেই আপু আমার হাত ধরে খাবার রুমে নিয়ে এলে। সবাই একসাথে বসে গল্প করছিল। কিন্তু আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। একপল আম্মুর দিকে তাকালাম। আম্মুকে দেখে মন খারাপ করে চেয়ারে বসলাম। কিরে মা, ঘুম কেমন হলো? মেঘার আম্মু। আমি আম্মুর কথার কোন উত্তর দিলাম না। থম মেরে বসে রইলাম। হয়তো আম্মু বুঝতে পেরেছে যে আমি রেগে আছি। তাই আমার দিকে তাকিয়ে মামাকে বললেন, ভাইজান দেখ আমার মেঘা কত বড় হয়ে গিয়েছে। আম্মুর কথায় মামা হেসে দিয়ে বলে উঠল, হ্যাঁ সত্যিই, মামনিটা বড় হয়ে গিয়েছে। কালকে আমাদের কত বড় বিপদ থেকে বাঁচাল। অন্য কেউ হলে পারত না। মামার মুখে নিজের প্রশংসা শুনে আমি গর্বিত বোধ করছি। মনটা নিমেষে ভালো হয়ে গেল। একটু পর ভাইয়া এসে চেয়ার টেনে টেবিলে বসলেন। মন হয় শাওয়ার নিয়েছেন। তার ছোট ছোট চুল দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে ভাইয়া আম্মুকে বলে উঠল, ফুপি তোত্তকি। জি বাবা বল। মেঘার মা। তোমাদের ফ্ল্যাটের চাবি দেও। আমি মেঘার বউগুলো নিয়ে আসব। তোত্তকি। ঠিক আছে। মেঘার মা। বইয়ের কথা শুনে পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। তার মানে আজকে থেকেই আমাকে পড়তে হবে। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। মামির কথায় আমার চিন্তার বাধাত ঘটল। মামি ভাইয়াকে বলেতে লাগলেন, তোত্তকি তোত্তকির মা। হুম। তোত্তকি। তুই যে রেডি হয়েছিস, কোথাও যাবি? তোত্তকির মা। হসপিটালে যাব। একটু আর্জেন্ট কাজ আছে। তোত্তকি। আচ্ছা শোন, তাড়াতাড়ি চলে আসবি। তোর নানুম্নিরা আসছে মেঘাকে দেখতে। তোত্তকির মা। আচ্ছা। তোত্তকি। খাওয়া শেষ করে ভাইয়া চলে গেল। তারপরে মামি আমাকে খাইয়ে দিলেন। জোহরের আজান দিয়েছে মিনিট 5 আগে। একটু আগে শাওয়ার নিয়েছি।
চুলগুলো থেকে পানি পড়ছে। ভাইয়া এখান হসপিটাল থেকে আসেনি। একটু পরেই হয়তো নানুমনিরা চলে। তাই আম্মু আমাকে শাড়ি পরতে বলেছে। লাল রঙের একটা শাড়ি হাতে নিয়ে বসে আছি। কিভাবে পরবো ভাবছি। তিথি আপু আমাকে বিপাকে ফেলে কোথায় যেন চলে গিয়েছে। আমি চুপ করে বসে ভাইয়ার রুমটা পর্যবেক্ষণ করছি। এত পরিপাটি মানুষ কিভাবে হয় তাই ভাবছি। হঠাৎ হনহন করে ভাইয়া রুমে প্রবেশ করল। তাকে দেখে আমি ছিটকে উঠলাম। ভাইয়া ক্লান্ত চাউনিতে আমার দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে ফেললেন। তার তাকানোর ধরন দেখে আমি লজ্জায় শেষ। অস্থিরতা শুরু হয়ে গেল। ভয় কাঁপতে কাঁপতে বলে উঠলাম, ভাইয়া আপনি বেরিয়ে যান। আমি শাড়ি পরব। আমার কথা শুনে ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আমার রুম আমি কেন বের হব? প্রয়োজন হলে। আমার কথা শুনে ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাব না। আমার ঘর আমি কেন যাব? প্রয়োজন হলে তুই যাবি। তো কি? ভাইয়ার কথা শুনে আমি কান্না মাখা কণ্ঠে বলে উঠলাম, প্লিজ ভাইয়া আপনি একটু বাইরে যান। মেঘা, না আমি যেতে পারবো না। দেখ আমি প্রচুর ক্লান্ত তাই এখন ঘুমোব। আমাকে ডিস্টার্ব করবি না। তোর যেখানে ইচ্ছে সেখানে থাক। তো কি? কথাগুলো বলেই ভাইয়া বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া চোখ বন্ধ করে রয়েছে। মানুষ যে কতটা গম্ভীর হতে পারে তাকে না দেখলে কখনো জানতে পারতাম না। কিছুক্ষণ পর আপু রুমে এসে বলে উঠল, কিরে মেঘা তুই এখনো শাড়ি পরিসনি? তিথি। আপুর কথা শুনে আমি অবাকের সাথে বলে উঠলাম, আমি একা কিভাবে পরব? মেঘা, সরি ভুলে গিয়েছিলাম যে তুই একটা পিচ্ছি। আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি। তিথি। বলেই আপু আমার ওড়নায় হাত দিতেই আমি বিস্ময়ের সাথে বলে উঠলাম, অসম্ভব আমি এই ঘরে পরব না। মেঘা, কেন রে? তিথি, এই ঘরে তো ভাইয়া শুয়ে আছে। মেঘা, সমস্যা নেই। ভাইয়া ঘুমিয়ে পড়েছে। তাছাড়া তুই তো ছোট মানুষ। তিথি। আপুর কথা শুনে আমার মাথা ঘুরে উঠল। বলে কি আমি নাকি ছোট মানুষ? কান্না মাখা কণ্ঠে বলে উঠলাম, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এমন কথা বললে আমি কিন্তু কান্না করে দিব। মেঘার কথা শুনে তিথি হতবম্ব হয়ে গেল। সামান্য একটা ব্যাপারে মেয়েটা কেঁদে দিতে চলছে। মেঘার কান্না মাখা মুখ দেখে সে বলে উঠল, আরে বাবা কাঁদতে হবে না। আমার রুমে চল। তিথি। আপুর বলতে দেরি তার আগেই আমি ভাইয়ার রুম থেকে বেরিয়ে গেলাম। এক দৌড়ে আপুর রুমে চলে এলাম। আপু আমার পিছু পিছু চলে এসে বলে উঠল, যা বাথরুমে যেয়ে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আয়। তিথি। কেন? একটু আগেই তো গোসল করলাম। মেঘা, আরে গাধি তোকে সাজাব তাই। তিথি। না ধুলে হবে না। মেঘা, না হবে না। যা তিথি। যাচ্ছি। মেঘা। আপুর কথা মতো ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এলাম। আপু আমাকে তার সামনে বসিয়ে ব্যাগ থেকে আটা ময়দার বের করল। যা দেখেই আমার অস্থির লাগতে শুরু করল। ছোট একটা চোখ চেপে আপুকে বলে উঠলাম, আপু এগুলো না দিলে হয় না। শুধু শাড়ি পরি। মেঘা, না হয় না। চুপ তিথি। আচ্ছা বকা দেও কেন? অল্প করে দিও। মেঘা, ঠিক আছে অল্প করেই দিব। তিথি। আপু আমার কথা মতো মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, চোখের নিচে কাজল, আরো কি কি যে দিয়ে দিল। মুখের সাজ কমপ্লিট করার পরে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ওয়াও ভাবি তোকে তো অনেক সুন্দর লাগছে। আমি তো শেষ তিথি। আপুর মুখে নিজের প্রশংসা শুনে আমি হালকা হেসে দিয়ে বলে উঠলাম, মিথ্যে কথা বলো কেন? মেঘা, মিথ্যে বলছি না। তুই একবার গিয়ে আয়নায় দেখ। আপুর কথা মতো আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আমাকে একদম চেনা যাচ্ছে না। অনেকটা বড় বড় লাগছে। শাড়ি পরে আপুর রুমে বসে রয়েছি। ভাইয়ার রুমে আর যায়নি। আপু আমাকে একা রেখে গোসল করতে গিয়েছে। হঠাৎ করে মামির আওয়াজ পেলাম। হয়তো আমাকে ডাকছে। তাই মামির কাছে যাওয়ার জন্যে আপুর রুম থেকে বেরিয়ে পড়লাম। শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে। ভুল করে শাড়ির সাথে পা বেজে উঠল। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলালাম। কিন্তু পড়ে যাওয়ার আগেই কারো শক্ত হাতে স্পর্শ পেয়ে শিউরে উঠলাম। কারো কোন আওয়াজ না পেয়ে পিটপিট করে চোখ খুললাম। সামনে তাকিয়ে দেখলাম তিথি আপু কোমরে হাত দিয়ে দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে উঠলাম, আপু ওভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। মেঘা, এই মেয়ে এখন পড়ে গেল কি হতো জানিস? তুই কি ঠিক মতো চলতে পারিস না? তিথি। সরি আপু। মেঘা, দৌড়ে দিলি কেন? শাড়ি পরে কি কেউ দৌড় দেয়? তিথি। আসলে আপু মনে হলো মামি ডেকেছে। তাই তো দৌড় দিয়েছি। সরি আর কোনোদিনও শাড়ি পরে দৌড় দিব না। রাগ করে থেকো না প্লিজ। মেঘা, ঠিক আছে। আর সরি বলতে হবে না। নানুরা চলে এসেছে তাই আম্মু তোকে ডেকেছে। আমার সাথে চল। তিথি। হুম চলো। মেঘা। আপু আমাকে ধরে নানুমণির কাছে নিয়ে এলো।
সোফার উপর মাথা নিচু করে বসে আছি। নানুমণি আমার সামনের সোফায় বসে আছে। তার পাশে একজন মহিলা বসে আছে। নানুমণি কোন কথা না বলে চুপ করে বসে আছেন, যার ফলে আমার প্রচুর ভয় লাগছে। ভিতরে ভিন্ন ধরনের অনুভূতি কাজ করছে। হঠাৎ তোত্তকি ভাইয়ার আম্মু বলে উঠলেন, মেঘা মা, এই তোর নানুমণি। মনে আছে তোর ছোটবেলায় নানুমণির সাথে কত খেলতি? তোত্তকির মা। আমি নরম সুরে উড় দিলাম, উম্মহু, মনে নেই মেঘা। নানুমণি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, আমার তোত্তকির বউকে বেশ পছন্দ হয়েছে। আমার নানু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। নানুমণির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি তোত্তকি ভাইয়া নাকি আমাকে পছন্দ করে? এই কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আমি কিন্তু মেঘাকে পুতুল বলে ডাকব। নানু। আমাদের কথায় মাঝে নানুর পাশে থাকা মহিলা বলে উঠলেন, এই যে বৌমা, আমি সম্পর্কে তোমার মামি হয়। তা বৌমা, তুমি কোন ক্লাসে পড়? তোত্তকির মামি। ক্লাস 10-এ। মেঘা। আমার কথা শুনে তোত্তকি ভাইয়ার মামি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে উঠল, তোমাদের বিয়ে হলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে তোমার বয়স এখনো 18 বছর হয়নি। তোত্তকির মামি। মামির কথা শুনে আমি কিছু বুঝতে পারলাম না। তিথি আপু মামিকে উদ্দেশ্য করে বলে উঠল, চিন্তা করবেন না মামি, এই তো 6 মাস পরে মেঘার বয়স 18 বছর হবে। তিথি, তাই নাকি? তাও তো বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম তোত্তকির সমবয়সী হবে। তোত্তকি শেষে কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করল। তোত্তকির মামি। তোত্তকি ভাইয়ার আম্মু বলে উঠল, শোন ভাবি, আল্লাহ তোত্তকির জন্যই মেঘাকে লিখে রেখেছে। তোত্তকির মা। যাই বলো না কেন আফা, তোমার ছেলের বউ বয়স অনুযায়ী একটু বেশিই বুঝে। মামির কথা শুনে আমার প্রচুর কান্না পেল। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে চেষ্টা করলাম। নানুমণি ধমক দিয়ে মামিকে বলে উঠল, বৌমা, বিয়েটা কি তুমি করেছ? নানু। নানুর কথা শুনে মামি চুপ হয়ে গেল। হয়তো নানুমণি বুঝতে পেরেছেন যে আমি কষ্ট পেয়েছি। তাই আমার পাশে এসে বসে কপালে চুমু খেয়ে বলে উঠলেন, পুতুলমণি, তোকে দেখে কিন্তু আমার হিংসা হচ্ছে। নানুমণির কথা শুনে তিথি আপু বলে উঠল, কেন গো নানু? কারণ আমার তোত্তকি তো এখন আর আমার দিকে তাকাবে না। এত সুন্দরী বউ থাকলে কি আমার কথা মনে পড়বে? নানু। ঠিক বলেছ। তোমার জন্য আমার কষ্ট লাগছে। তিথি। নানুর কথা শুনে আমার অনেক লজ্জা পেলাম। অনেক মজার মানুষ। খুব তাড়াতাড়ি আমার সাথে মিশে গেলেন। রাতের খাবার খাওয়া পর অনেকক্ষণ গল্প করলাম। আজকে সারাদিনে একবারও তোত্তকি ভাইয়ার সাথে দেখে হয়নি। নানুর সাথে একবার দেখা করতে এসেছিল সে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। আমি আর তিথি আপু মিলে সিদ্ধান্ত নিলাম আজকে আমরা নানুর কাছে থাকব। কিন্তু হঠাৎ করেই কোথায় থেকে যেন তোত্তকি ভাইয়া এসে আমার হাত টেনে ধরে তার রুমে নিয়ে আসলে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছেন। রুমে এনে রাগী কণ্ঠে বলে উঠলেন, ফাজিল, সারাদিন কোথায় ছিলি? তোত্তকি। রুমে এনে রাগী কণ্ঠে বলে উঠলেন, ফাজিল, সারাদিন কোথায় ছিলি? তোত্তকি। নিশ্চুপ মেঘা। এই কথা বলছিস না কেন? তোত্তকি। আসলে ভাইয়া, নানু মনিরা এসেছে তো। মেঘা। চুপ, নানু মনিরা এসেছে তাই বলে একবারও রুমে এলি না? যা বই বের কর, পড়তে বসো। তোত্তকি। ভাইয়া কণ্ঠে শুনে বুঝতে পারলাম খুব রেগে আছে। তাই কোন কথা না বলে চুপচাপ ভদ্রমেয়ের মতো বই বের করে পড়তে বসলাম। ভাইয়া আমাকে কয়েকটা অঙ্ক করার জন্য দাগ দিয়ে দিল। আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, 3টা অঙ্ক দিয়েছি। যদি 15 মিনিটের মধ্যে শেষ না করতে পারিস তাহলে তোর খবর আছে। তোত্তকি। বলেই ভাইয়া ফোন স্ক্রল করতে লাগলেন। আমার অঙ্কগুলো দেখেই ভয় লাগতে শুরু করলো। কারণ একটা অঙ্ক পারি না। খাতায় অঙ্ক তুলে বারবার চেষ্টা করতে লাগলাম। কিন্তু একটা অঙ্ক মিলছে না। কোথায় দিয়ে যে সময় শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। ঠিক 15 মিনিট পর ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, শেষ করেছিস? তোত্তকি। আমি ভয় কোন উত্তর দিলাম না। মাথা নিচু করে খাতার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে ভাইয়া আমার হাত থেকে খাতা নিয়ে দেখতে শুরু করলেন। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। ভাইয়া কিছুক্ষণ পর খাতা থেকে চোখ তুলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শান্ত কণ্ঠে বলে উঠলেন, মেঘা। তোত্তকি। তার গম্ভীর কণ্ঠ শুনে আমার হাত পা কাঁপছে শুরু করল। ভয়ে আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। লুক অ্যাট মি। তোত্তকি। ভাইয়ার ধমক শুনে আমি ছিটকে উঠলাম। অসহায় চাউনিতে তার দিকে তাকালাম। তুই কি আমার মান সম্মান রাখবি না? তোত্তকি। নিশ্চুপ মেঘা। তোর পরীক্ষার আর 1 মাস বাকি নেই, আর এখন তোর অঙ্ক ভুল হয়। পরীক্ষার খাতায় কি লিখবি? তোত্তকি। নিশ্চুপ মেঘা। বারবার তোকে বলি মাথা থেকে আজেবাজে চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দে। তোত্তকি। আমি কোন কথা না বলে চুপচাপ শুনে যাচ্ছি। প্রচণ্ড অস্থির লাগছে। হঠাৎ করে ভাইয়া আমার মাথা থেকে শাড়ির আঁচল ফেলে দিল। চিৎকার করে বলে উঠল,
এত সাজে গুজে থেকে প্রমাণ করতে চাস যে তুই আমার ওয়াইফ? তো কি? তার কথা শুনে এক পলক তার দিকে তাকালাম। ভাইয়া আবারও বলে উঠল, তোর কি কোন যোগ্যতা আছে ডক্টর আবিদ রহমান তোত্তকির বউ হওয়ার? তো কি? আমি আর সহ্য করতে পারলাম না। বুকের মাঝে প্রচণ্ড ব্যথা অনুভব হতে লাগলো। প্রচুর কান্না পাচ্ছে। শোন, আমার বউ হওয়ার স্বপ্ন বাদ দিয়ে পড়াশোনা কর। আমি এই বিয়েটা রাখতে চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছে 6 মাসের মধ্যে তোকে ডিভোর্স দিয়ে দিব। তো কি? কথাগুলো বলেই ভাইয়া টেবিলে থাকা ফুলদানি ফেলে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি ভাঙা ফুলদানির দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম। আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো তাকে বিয়ে করতে চাইনি। তাহলে কেন সে এমন করছে? সেদিন সে চাইলে পারত তো বিয়ে ভেঙে দিতে। এখন বিয়ে করে কেন ডিভোর্স দিতে চাইছেন? রাত 3টে বাজে, আমি কান্না থামাতে চেষ্টা করছি কিন্তু পারছি না। রাতে সে আর রুমে আসেনি। সে কোথায় গিয়েছে তাও জানি না। সকালবেলা জানালা ভেদ করে মিষ্টি আলো মুখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলতেই চারপাশে কাউকে দেখতে পেলাম না। হয়তো রাতে ভাইয়া আর ফিরেনি। মাথায় প্রচুর ব্যথা করছে। আস্তে আস্তে উঠে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে বাইরে আসতে ভাইয়ার ফোনের আওয়াজ পেলাম। মনে হয় ভাইয়া ভুলে ফোন রেখে গিয়েছে। ফোন বারবার বেজে চলেছে। প্রথমে ধরতে না চাইলেও অবশেষে বাধ্য হয়ে ফোন রিসিভ করতেই আমি অবাক। ফোন রিসিভ করার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম। কারণ যে ব্যক্তি এত বার কল করেছিল সে আমার কণ্ঠ পেয়ে ফোনটা কেটে দিল। কে ফোন দিয়েছিল? কেটেই বা দিল কেন? ফোনটার দিকে তাকাতেই আমার বুকের ভিতরে ধক করে উঠল। আল্লাহ, আমি কি করলাম? ভাইয়াকে না বলে তার ফোন ধরলাম। সে যদি দেখে আমি তার ফোন ধরেছি তাহলে নিশ্চয়ই আমাকে বকা দেবে। তাই তাড়াতাড়ি ফোন আগের জায়গায় রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। মামি আর আম্মু রান্নাঘরে রান্না করে। মামা সোফায় বসে পেপার পড়ে। নানু আর মামি কোন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিথি আপু টিভিতে কার্টুন দেখে। সবাইকে দেখতে পেলেও একজনকে দেখতে পেলাম না। তার মানে ভাইয়া কি রাতে ফিরেনি? কোথায় গিয়েছে সে? সিঁড়িতে দাঁড়িয়ে ভাইয়ার কথা ভাবতে লাগলাম। হঠাৎ মামির কণ্ঠে পেয়ে আমি ঘাবড়ে গেলাম। মামি আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বৌমা কয়টা বাজে শুনি? এখন তোমার ঘুম থেকে উঠার সময় হলো? তোত্তকির মামি। মামির কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। দেখলাম 8টার বেশি বাজে। সত্যি অনেক দেরি হয়ে গিয়েছে। আমার কখনো এত দেরি হয় না, কিন্তু কালকে রাতে জেগে থাকার জন্যে সকালে উঠতে পারিনি। কি হলো বৌমা, কি ভাবছো? এত দেরি করে উঠলে সংসারের কাজ কে করবে শুনি? তোত্তকির মামি। মামির কথা শুনে আমি কোন উত্তর দিলাম না। এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইলাম। নানুমণি মামিকে বলে উঠলেন, বৌমা, মেঘা মণি তো ছোট মানুষ। বড় হলে সব ঠিক হয়ে যাবে। তোত্তকির নানু। নানুমণির বলার সাথে সাথে মামি বলে উঠলেন, মা, আমারও এই বয়সে সংসার করে এসেছি। কোনোদিন কি এত বেলা করে ঘুম থেকে উঠেছি? তোত্তকির মামি। মামির কথা শুনে তিথি আপু টিভি থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। আপুর চোখে থাকা চশমাটা একবার নাড়া দিয়ে বলে উঠল, মামি, আপনি কালকে না বললেন মেঘা ছোট মানুষ, তোত্তকি এত পিচ্ছি মেয়েকে বিয়ে করেছে কেন? তিথি। তিথি আপুর কথা শুনে মামি কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। চুপ করে রুম থেকে চলে গেলেন। আমি চেয়ার বসে মামির বলা কথাগুলো ভেবে চলেছি। আসলেই আমি কোন কাজ করি না? বউ হিসেবে কোন দায়িত্ব পালন করি না? মামির বলা কথাগুলো শুনতে খারাপ লাগলেও প্রত্যেকটা কথাই সত্য। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম কালকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসব। পুতুল মনি, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? নানু। নানুর কথা শুনে আমি হালকা হেসে বলে উঠলাম, না গো নানু। মেঘা, দেখ, তোর মামির কথায় কিছু মনে করিস না। নানু। আমি কিছু বললাম না। তিথি আপু বলে আমাকে উঠল, মেঘা ভাবি তুই মাইর খাবি। তিথি, কেন আপু? আমি কি কোন ভুল করেছি? মেঘা, ভুল তো অবশ্যই করেছিস। তিথি। আপুর কথা শুনে নানু মনি বলে উঠল, কি করেছে আমার পুতুল? নানু। আমি অতি আগ্রহ নিয়ে আপুর কথা শোনার জন্য প্রস্তুত হলাম। আপু ঠোঁট উল্টে আমার দিকে তাকিয়ে ন্যাকা কণ্ঠে বলে উঠল, আমি ভেবেছিলাম যে ফুপি হতে চলেছি। আর আজকে মায়ের কাছে শুনলাম আমার ভাতিজার মা নাকি কোনোদিন প্রেগনেন্ট হয়নি। সবাই আমাকে ধোকা দিয়েছে। তিথি। আপুর কথা আগা গোড়া কিছুই বুঝতে পারলাম না। নানুর দিকে তাকিয়ে দেখলাম সে মিটমিট করে হাসছে। আমি বোকার মতো আপুকে প্রশ্ন করলাম, মানে? মেঘা। আপু আমার মাথায় হালকা করে বাড়ি দিয়ে বলে উঠল, গাধি, আসলেই তুই একটা পিচ্ছি। তিথি। আসলেই আমি বুঝতে পারলাম না। মামি খাবার বেড়ে দিয়ে তিথি আপুকে ধমক দিয়ে বলে উঠলেন, তিথি, সবার সামনে সবকিছু বলতে হয় না, বুঝেছিস? তোত্তকি মা। সরি আম্মু। তিথি। মামা অফিসে চলে গেলেন। তিথি আপু খাওয়া শেষ করে তার রুমে চলে গিয়েছে। নানুও খাওয়া শেষ। আমি রাতের কথা চিন্তা করে কিছু খেতে পারছি না।
গলা দিয়ে খাবার নামছে না, শুধু হাত দিয়ে খাবার নেড়ে যাচ্ছি। রান্না শেষ করে মামি এসে আমার পাশে বসলেন। আমার হাতের নিচে থেকে প্লেট নিয়ে খাবার মাখতে লাগলে। মেঘা আম্মু তোমার কি মন খারাপ? তোত্তকির মা। আমি ঠোঁট উল্টে বলে উঠলাম, না তো মামি। মেঘা। মামি আমার মুখে খাবার পুরে দিয়ে বলে উঠলেন, আমি কি তোর মামি হই? তুই কি কোনোদিনও আমাকে আম্মু বলবি না? তোত্তকির মা। মামির কথা শুনে আমি বাচ্চাদের মতো বলে উঠলাম, সরি মামি থুক্কু আম্মু, এখন থেকে তোমাকে আম্মু বলে ডাকবো। মেঘা। আমাদের কথার মাঝখানে আমার আম্মু এসে বলে উঠল, মেঘা তুই তো তোর মাকে ভুলে গিয়েছিস, একবারও আমার সাথে দেখা করিস না, তুই কি এখনো আমার উপর অভিমান করে আছিস? মেঘার মা। আমি আম্মু কথা শুনে ছোট করে উড় দিলাম, না। মেঘা। আমি আর আম্মু দিকে তাকালাম না। মামি খাইয়ে দিতে লাগলো, চুপচাপ খেতে লাগলাম। খাওয়ার মাঝে হঠাৎ ভাইয়া এসে হাজির। পরনে তার সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া কোথাও যাবে, মনে হচ্ছে হসপিটালে যাবে। কিন্তু আমি বুঝলাম না যে কখন সে রুমে গিয়ে রেডি হলেন। সারা রাত কোথায় ছিলেন? তোত্তকি ভাইয়া চুপচাপ গম্ভীর মুখ করে চেয়ার টেনে বসে পড়লেন। মামি তাকে খাবার বেড়ে দিয়ে গেলেন। ভাইয়া খাবারের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে, মুখে তার রাগী ভাব। আমি একপল তার দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ে গেল। ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল। হঠাৎ ভাইয়া খাওয়ার মাঝে বলে উঠল, মেঘা রেডি হ। তোত্তকি। কথাটা শুনেই বুকের ভিতর ধক করে উঠল। ভাইয়া কি আজকেই আমাকে ডিভোর্স দিয়ে দিবে? তাই কি রেডি হতে বলছেন? মামি আমাকে বললেন, যা মেঘা রেডি হয়ে আয়। তোত্তকির মা। মামির কথা মতো রুমে চলে এসে রেডি হয়ে নিলাম। প্রচুর ভয় হচ্ছে, মাথাটা একদম কাজ করা বাদ দিয়ে দিয়েছে। গাড়িতে উঠেছি 5 মিনিট হলো। ভয়ে আমার হাত পা কাঁপছে। ভাইয়া এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে, মুখে কোন কথা নেই। হসপিটালের সামনে গাড়ি থামাতেই আমার ভয়টা একটু হলেও কমে গেল। ভাইয়া গাড়ি থেকে নেমে গম্ভীর গলায় আমাকে বলে উঠল, নামবি নাকি অন্য কিছু করব? তোত্তকি। ভাইয়া কথা শুনে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম। ভাইয়ার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। হসপিটালের ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ভাইয়া আমাকে তার চেম্বারে নিয়ে এলো। আমি রুমটার এক কোণে দাঁড়িয়ে আছি। অতিরিক্ত হারে আমার হাত পা কাঁপছে। ভাইয়া টেবিলের ড্রয়ার কি যেন একটা পেপার বের করে আমার হাতে দিল। ভয়টা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। প্রচণ্ড কান্না পাচ্ছে। পেপারটা দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে বলে উঠলাম, ভাইয়া এটা কি ডিভোর্স পেপার? মেঘা। কিছুক্ষণ ভাইয়া কোন আওয়াজ না পেয়ে আস্তে করে চোখ খুলল। দেখলাম ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হঠাৎ ভাইয়া আশ্চর্য কাণ্ড করে বসল। আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রাগী কণ্ঠে বলতে লাগলো, কি ভেবেছিস তোকে ডিভোর্স দিয়ে দিব? স্টুপিড, কাগজের দিকে তাকা। তোত্তকি। আমি কাগজের দিকে না তাকিয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার কাছে এসে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ডিভোর্সের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। এই তোত্তকির হাত থেকে তোর মুক্তি নেই। দরকার পড়লে তোকে 100 বার বিয়ে। তোত্তকি। আমি কাগজের দিকে না তাকিয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার কাছে এসে দাঁতে দাঁত চেপে বলে লাগলেন, ডিভোর্সের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। এই তোত্তকির হাত থেকে তোর মুক্তি নেই। দরকার পড়লে তোকে 100 বার বিয়ে করব। আন্ডারস্ট্যান্ড? তোত্তকি। ভাইয়ার কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে গেল। তার লাস্ট কথাটা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হাত পা অবশ হয়ে আসছে। মানুষ এক রাতের মধ্যেই এতটা চেঞ্জ হয়ে যেতে পারে? যে লোক কাল রাতে বলল ডিভোর্স দিয়ে দিবে, সেই কিনা এখন বলছে দরকার পড়লে 100 বার বিয়ে করবে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। ভাইয়া আমাকে কাঁপতে দেখে দূরে সরে গেলেন। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে এত কাঁপছিস কেন? আমি কি কাঁপার মতো কিছু করেছি? তোত্তকি। নিশ্চুপ মেঘা। ভাইয়া প্রতিটা কথায় আমাকে ভাবাচ্ছে। তার মাথা কি ঠিক আছে? পাগল হয়ে গেলেন না তো? ভয়ে আমি জানালার পর্দা ধরে ঠাই দাঁড়িয়ে আছি। ভাইয়া তার চেয়ারে বসে মোবাইল স্ক্রোল করেছেন। হঠাৎ ভাইয়া বলে উঠলেন, দাঁড়িয়ে আছিস কেন? আমি কি তোকে বসতে নিষিদ্ধ করেছি? স্টুপিড তোত্তকি। ভাইয়ার ধমক শুনে আমি চুপ করে যেয়ে সোফায় গিয়ে বসে পড়লাম। চুপ করে বসে আছি। এখনো হাত পায়ের কাঁপুনি কমে নেই। ভাইয়া আর কোন কথা বলেনি। আমি বসে ভাইয়া কথা চিন্তা করছি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর পেলাম। মেয়েটি ভিতরে না ঢুকে বলে উঠল, মে আই কামিন স্যার? মেয়ে এটা? ভাইয়া মেয়েটির দিকে না তাকিয়ে বললেন, হুম। তোত্তকি। মেয়েটির ভাইয়ার উড় পেয়ে ভিতরে ঢুকে ভাইয়াকে সালাম দিল। আমি পিছনে বসে থাকায় তাই হয়তো আমাকে দেখতে পায়নি। দেখতে বেশ সুন্দর, লম্বা গোলগাল। মেয়েটির পরনে নার্সের ইউনিফর্ম। তার মানে সে এই হসপিটালের একজন নার্স। নার্স আপুটা নরম সুরে ভাইয়াকে বলতে লাগলো, স্যার এটা 23 নম্বর কেবিনের পেশেন্টের রিপোর্ট।
নার্স। ভাইয়া টেবিলের উপর থেকে রিপোর্টটা নিয়ে দেখতে লাগলেন। নার্স আপুটা রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে দেখতে পেয়ে হা করে তাকিয়ে রইলেন। আমি আপুটাকে আস্তে করে সালাম দিলাম। আপুটা আমার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে বিস্ময়ের সাথে ভাইয়াকে বলে উঠল, স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? নার্স। করুন। তত্ত্ব কি? অনুমতি পেয়ে আপুটা আর দেরি করলেন না। অস্থিরতার সাথে বলে উঠল, স্যার এই মেয়েটাকে? আপনার ছোট বোন? নার্স। না, আমার ওয়াইফ। তত্ত্ব কি? ভাইয়ার মুখ থেকে ওয়াইফ কথা শুনে আমি ধাক্কা খেলাম। সারা শরীর শিউরে উঠল। অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। নার্স আপুটা আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কেমন আছেন ভাবি? নার্স। ভালো। আপনি কেমন আছেন আপু? মেঘা। আমিও ভালোই আছি। নার্স। আমাদের কথার মাঝে ভাইয়া গম্ভীর গলায় নার্স আপুকে বলে উঠল, মিস সারা আপনাকে একটা কাজ দিব? তত্ত্ব কি? জি স্যার অবশ্যই। নার্স। 12টার দিকে আমার একটা সার্জারি আছে, তাই আমি এখানে থাকতে পারবো না। আপনি কিছুক্ষণ আপনার ভাবির কাছে থাকতে পারবেন? জি স্যার, থাকতে পারবো। আপনি নিশ্চিন্তে থাকুন। নার্স। ওকে। তত্ত্ব কি? বলেই ভাইয়া আমার দিকে একপল তাকিয়ে হাতে এপ্রন হাতে করে বেরিয়ে গেলেন। ভাইয়ার বেরিয়ে যাওয়ার পর নার্স আপুটা আমার পাশে এসে বসলেন। মিষ্টি করে হেসে দিয়ে বলে উঠলেন, ভাবি আপনার নাম কি? নার্স। মেঘা। মেঘা। খুব সুন্দর নাম। নার্স। আপুটা আমার আরও একটু কাছে এসে ঘেঁষে বসলেন। মিটমিট করে হেসে দিয়ে বলে উঠলেন, ভাবি আপনাদের কি লাভ ম্যারেঞ্জ? নার্স। আপুটার কথা শুনে আমি অনেক লজ্জা পেলাম। আমাকে যে কোনোদিন এরকম কোন কথা শুনতে হবে কখনো ভাবিনি। লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, না আপু। মেঘা। আমারই বোঝা উচিত ছিল তত্ত্বকি স্যারের মতো মানুষ কিভাবে লাভ ম্যারেঞ্জ করে। আচ্ছা ভাবি স্যার তো অনেক রাগী। আপনার উপর ও কি রাগ করে? নার্স। আপুটার কথা শুনে আমি কি ওর দিব ভেবে পেলাম না। ভাইয়া তো কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেনি। তাও আপুকে বললাম, না একটু রাগ করে না? মেঘা। আপুটা আমার গাল টেনে দিয়ে বলে উঠল, ভাবি আপনি তো অনেক কিউটি পিচ্ছি তাই হয়তো স্যার রাগ করে না। নার্স। আপুর কথা শুনে আমি তার থেকে একটু পিছিয়ে বসলাম। তার গালে হাত দেওয়া আমার একদম ভালো লাগেনি। অনেকটা সময় আপুটার সাথে কথা বললাম। আপুটা একটু অন্যরকম হলেও অনেক ভালো। খুব তাড়াতাড়ি মিশতে পারে। ভাইয়ার ওটি শেষ করে চলে আসার পর আপুটা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তারপরে এক আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসলেন। আমার গালে চুমু খেয়ে বসলেন। আবারও গালে হাত দিয়ে বলতে লাগলেন, ভাবি আপনি অনেক কিউট। আপনাকে আমার অনেক ভালো লেগেছে। প্লিজ ভাবি স্যারকে নিয়ে আমাদের বাড়িতে যাবেন। আপনি গেলে আমি অনেক খুশি হব। নার্স। আমি তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া বিরক্ত মুখ করে তাকিয়ে আছি। তার মুখ দেখে মনে হচ্ছে আমার থেকে আপুটার কাজে সে বেশি বিরক্ত। মনে হচ্ছে গালটা আমার ছিল না ভাইয়া ছিল। হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। ভাইয়া গম্ভীর মুখ করে গাড়ি চালিয়ে যাচ্ছেন। আমি ওড়না দিয়ে মুখ মুছতে লাগছি। ভাইয়া আমার কাণ্ড দেখে রাগী গলায় বলে উঠল, এই মেয়ে কি করছিস? মুখে থেকে হাত সরা। তত্ত্ব কি? ভাইয়া কথা শুনে আমি আর মুখে হাত দিলাম না। মন খারাপ করে বসে রইলাম। বাড়িতে এসেছি বিকেল বেলা। দুপুরে রেস্টুরেন্ট খাবার খেতে হয়েছে। তারপর ভাইয়া আমাকে কোচিংয়ের সব ক্লাসে করিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তারপরে অনেকক্ষণ নানু মনির সাথে গল্প করেছি। আমি প্রচুর ক্লান্ত। আজকের সব ঘটনাগুলো আমার মাথার উপর দিয়ে গিয়েছে। ভাইয়া অদ্ভুত ব্যবহার আমাকে ভাবাচ্ছে। তার এত পরিবর্তন আমি মানতে পারছি না। কিছুক্ষণ শাওয়ার নিয়েছি। একটু আগে তিথি আপু এসে বলে গেল আজকেও নাকি আমাকে শাড়ি পরতে হবে। কারণ আজকে নাকি ভাইয়ার চাচাতো বোন আমাকে দেখতে আসবে। আমি ভাইয়ার রুমে খাটের উপর বসে আছি একদম নতুন বউয়ের মতো। ভাইয়ার চাচাতো বোন মিশু আপু আমার সামনে বসে আছে পাশে তিথি আপু। আপুর কোলে ছোট্ট 3 বছরের একটা বাচ্চা। বাচ্চাটা আমাকে দেখার পর থেকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তিথি আপু আমার দিকে ইশারা করে মিশু আপুকে বলে উঠল, আপু দেখ আমাদের ভাবি। কেমন হয়েছে বল? তিথি। আমার তো অনেক পছন্দ হয়েছে। ভাবিটা একটু ছোট কিন্তু অনেক সুন্দর। একদম পরীর মতো। মিশু। মিশু আপু আর তিথি আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম। কিন্তু চিন্তা হচ্ছে ভাইয়ার জন্য। সে এখানেও আসেনি। যদি এসে দেখে আমি পড়া বাদ দিয়ে গল্প করছি তাহলে নিশ্চয়ই আমার খবর আছে। আমার চিন্তা মধ্যে মিশু আপুর ছেলে রাফিন হঠাৎ করে আমার কোলে এসে বসে পড়ল। গলা জড়িয়ে ধরে বলে উঠল, মামুমি তুমি আমার সাথে কথা বলো না কেন? রাফিন। আমি রাফিকে কি বলবো বুঝতে পারছি না। রাফিন অনেক কিউট। কিন্তু ওকে কোলে তোলা অনেক কষ্টের। ওর ওজন একটু বেশি হওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছে। মামুমি আমালে একটি গপ্প শোনাও। রাফিন।
রাফিনের কথা শুনে মিশু আপু বলে উঠল, রাফিন সবসময়ই গল্প গল্প করো কেন? তোমার মামি এখন শোনাবে না, বুঝেছ? মিশু মিশু আপুর ধমক খেয়ে রাফিন কান্না শুরু করে দিল। আমি ওর কান্না থামাতে বলে উঠলাম, শোনাব তো, বলো তুমি কিসের গল্প শুনতে চাও? আমার কথা শুনে রাফিন কান্না থামিয়ে খিলখিল করে হেসে দিয়ে বলে উঠল, গরুর গপ্প শুনব। রাফিন, শুরু কর মেঘা, আমিও একটু শুনি। তিথি, আমি তো পড়লাম মহা বিপদে, কখনো কোনোদিন কাউকে গল্প শোনাতে হয়নি। গল্প আমার কাছে একদম ভালো লাগে না, তাও বাধ্য হয়ে গল্প মনে করার চেষ্টা করলাম, কিন্তু কোন গরুর গল্প মনে পড়ছে না। মামুমি বলো না, না বললে আমি কিন্তু কান্না করে দিব। রাফিন, অবশেষে রাফিনের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, এক দেশে ছিল একটা গরু। গরুর ছিল একটা হাত, থুককু, 4 পা, একটা লেজ। তারপরে একটু থেমে রাফিনের দিকে তাকালাম। রাফিন আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠল, তারপরে কি মামুমি? রাফিন, একদিন না গরুটার অনেক পেটে ব্যথা শুরু হয়। সবাই মনে করে গরুটার বাবু হবে, তাই সবাই হসপিটাল থেকে ডক্টর ডেকে নিয়ে আসে। ডক্টর এসে গরুটাকে নাপা খেতে দেয়, কিন্তু তারপরেও তার পেটে মেঘা। গল্পটা শেষ করার আগে একজনের চেনা পরিচিত কণ্ঠে পেয়ে চুপ হয়ে গেলাম। স্টপ তোত্তকি, স্টপ তোত্তকি। ভাইয়া ধমক শুনে চুপ হয়ে গেলাম। তিথি আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু মুখের উপর বালিশ চেপে হাসছে। রাফিন ভাইয়াকে দেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়েছে। তিথি আপুর হাসি দেখে আমার বিরক্ত লাগছে। আমি কি কোন হাসির গল্প বলেছি? আপু তো হাসি থামাতেই পারছে না। ভাইয়া আপুকে হাসতে দেখে গম্ভীর গলায় বলে উঠল, তিথি ঘর থেকে বের হ। তোত্তকি। তিথি আপু হাসতে হাসতে বলে উঠল, যাচ্ছি। তোত্তকি। আপু রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে ভাইয়া বলে উঠল, শোন, মেঘার জন্য খাবার পাঠিয়ে দিবি, ও এখন পড়তে বসবে, ওকে আর বের হতে দিব না। তোত্তকি। ঠিক আছে। তিথি আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ গিয়ে টেবিলে বসে বই বের করতে লাগলাম। ভাইয়া আমার সামনে চেয়ার টেনে বসলেন। রসায়ন বই হাতে নিয়ে রাগী কণ্ঠে বলে উঠলেন, এতক্ষণ কি করছিলি? তোত্তকি। নিশ্চুপ মেঘা, তোকে না আমি পড়তে বসতে বলেছিলাম? পড়তে বসিসনি কেন? নিশ্চুপ মেঘা, কথা বলছিস না কেন? তোত্তকি। ভাইয়ার ধমক শুনে আমি ছিটকে উঠলাম। কোন কথা না বলে চুপ করে রইলাম। ভাইয়া কিছুটা সময় চোখ বন্ধ করে রইলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে প্রচুর রেগে আছেন। হঠাৎ করে ভাইয়া নরম কণ্ঠে বলে উঠল, মেঘা। তোত্তকি। নিশ্চুপ মেঘা, তুই কি কখনো আমাকে বুঝবি না? তোত্তকি। ভাইয়ার কথাটা আমার বুকে গিয়ে বিঁধল। নিচে থেকে চোখ তুলে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে না তাকিয়ে বলতে লাগল, দেখ মোঘা, তোর পরীক্ষার আর বেশি দিন নেই। এখন যদি পড়া লেখা না করিস তাহলে তো তোরই ক্ষতি হবে। মেঘা। আমি কাঁপতে কাঁপতে বলে উঠলাম, আসলে ভাইয়া মিশু আপুরা মেঘা। আমার কথা শেষ করতে না দিয়ে ভাইয়া বলে উঠলেন, চুপ, একটা কথাও বলবি না। তোত্তকি। আমি আর কোন কথা বললাম না। ভাইয়া কয়টা অঙ্ক দাগ দিয়ে দিলেন। আমি অঙ্ক করতে শুরু করলাম। ভাইয়া মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছেন। অনেক কষ্ট করে অঙ্কগুলো শেষ করে ভাইয়াকে আস্তে করে বলে উঠলাম, হয়েছে। মেঘা। ভাইয়া আমার আওয়াজ পেয়ে ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন। আমার হাত থেকে খাতা নিয়ে দেখতে লাগলেন। ভাইয়া অঙ্ক দেখা শেষ হওয়ার আগেই তিথি আপু আমার জন্য খাবার নিয়ে চলে এলো। আস্তে করে টেবিলের উপর খাবার রেখে কোন কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। খাবারের ঘ্রাণ পেয়ে আমার অস্থির লাগতে শুরু করলো। কারণ নাক বলে দিল, প্লেটের ভিতরে আমার সবচেয়ে অপছন্দের খাবার বিরিয়ানি রাখা আছে। বিরিয়ানির গন্ধে আমার প্রচুর বমি বমি পাচ্ছে। আমি দাঁত চেপে বসে আছি। ভাইয়া খাতা দেখতে দেখতে বলে উঠল, যা হাত ধুয়ে আয়। তোত্তকি। আমি ভাইয়া কথা শুনে আর দেরি হাত ধুয়ে এলাম, কিন্তু প্লেটে হাত দিলাম না। হঠাৎ করে ভাইয়া বলে উঠল, কিরে, খাচ্ছিস না কেন? তোত্তকি। নিশ্চুপ মেঘা, আমাকে দেখে আবার লজ্জা পাচ্ছিস না তো? তোত্তকি। ভাইয়া আমি খাবো না। মেঘা। আমার কথা শুনে ভাইয়া অঙ্ক দেখা বাদ দিয়ে গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে বলে উঠল, খাবি না? কেন? তোত্তকি। ভাইয়া, বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না। আমি খাবো না, প্লিজ। মেঘা। আমার মুখ থেকে খাবো না শুনে ভাইয়া রাগী কণ্ঠে বলে উঠল, কোন কথা না, খাওয়া শুরু কর। তোত্তকি। ভাইয়া দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া আমি শুধু লবণ আর পানি দিয়ে ভাত খাবো। আপনি তো জানেন আমি বিরিয়ানি খেতে পারি না। ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি বললি? আবার বল। তোত্তকি। নিশ্চুপ মেঘা, তুই খাবি না? আমি সাহস নিয়ে ওর দিলাম, না মেঘা। বাহ, সাহস তো দেখি অনেক বেড়ে গিয়েছে। আমি ভাইয়ার কথা শুনে কাঁপতে শুরু করলাম। ভাইয়া খাতা রেখে দিয়ে উঠে দাঁড়াল।
আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, তোর ওজন কত? তোর কি? আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, 32 কেজি। মেঘা, আল্লাহ, কত ওজন! এবার বল তোর হাইট কত? তোর কি? 5 ফুট 3। মেঘা, ভাইয়া আমার আরো কাছে বলে উঠল, ছি, তোর বলতে লজ্জা লাগছে না? তোর চেয়ে রাফিনের ওজন বেশি। রাফিনের কাছ থেকে তোর খাওয়া শেখা উচিত। তোর কি? নিশ্চুপ মেঘা, চুপচাপ খাওয়া শুরু করবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব? তোর কি? ভাইয়া শেষ কথাটা আমার বেশি সুবিধাজনক লাগলো না, তাই বাধ্য হয়ে খাওয়া শুরু করলাম। অনেক কষ্ট করে পুরোটা বিরিয়ানি শেষ করলাম। এখন প্রচুর বমি পাচ্ছে, সাথে অনেক অস্থির লাগছে। অনেক জানতে ইচ্ছে করলো যে ভাইয়া খেয়েছে কিনা, তাই ভয়ের সাথে বলে উঠলাম, ভাইয়া আপনি খেয়েছেন? মেঘা, আমার কথা শুনে ভাইয়া বিরক্ত নিয়ে বলে উঠল, তোর না জানলেও হবে। তোর কি? ভাইয়ার এমন উড় আমি আশা করিনি। মনটা অনেক খারাপ হয়ে গেল, অস্থিরতা যেন আরো বেড়ে গেল। আর কোন কথা বললাম না, পড়তে শুরু করলাম। প্রায় রাত 1টা বাজতে চলে, এখনো পড়ছি। ভাইয়া সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন, তার চোখে ঘুম নেই। কিন্তু আমি আর জেগে থাকতে পারছি না, প্রচুর ঘুম পাচ্ছে। কি? মেঘার ঘুম মাখা মুখ দেখে বলে উঠল, আর পড়তে হবে না, যা ঘুমিয়ে পড়। কি? ভাইয়া অনুমতি পেয়ে উঠে দাঁড়ালাম, কাপা কাপা গলায় বলে উঠলাম, আপনি কোথায় ঘুমোবেন? এই রুমে। মেঘা, আমার কথা শুনে ভাইয়া বিরক্তির সাথে বলে উঠল, তোর কি মনে হয় আমি তোর সাথে ঘুমোব? কোনোদিনও না। তোর সাথে ঘুমিনোর চেয়ে রাস্তায় যেয়ে ঘুমন অনেক বেটার। তো কি? কথাগুলো একদমে বলেই ভাইয়া সোফা থেকে উঠে বেকনিতে চলে গেলেন। আমি আর কান্না কাটকে রাখতে পারলাম না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে মুখ বুজে কাঁদতে লাগলাম। মানুষটা এমন কেন? আমার সাথে কি একটু ভালো করে কথা বলতে পারে না? তার এত ওয়েট কেন? আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েলাম। ফজরের আজানের আওয়াজ পেয়েই আমার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে বিছানায় থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। ভাইয়াকে রুমে দেখতে পেলাম না, তাই বেকনিতে গিয়ে দেখলাম, কিন্তু বেলকনিতেও পেলাম না। ভাইয়ার কথা ভাবতে প্রচুর অভিমান হলো তার উপর। আমার সাথে কেন এমন করে সে? তার কথা চিন্তা করা বাদ দিয়ে বই বের করে পড়তে বসলাম। সকাল 7টা বাজতেই পড়া বন্ধ করে দিলাম। এখনো ভাইয়া রুমে আসেনি। আয়নার সামনে গিয়ে ওড়না ভালোভাবে বেঁধে রুম থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে এসে দেখলাম ভাইয়ার আম্মু রান্না করছেন। আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই সে বলে উঠল, মেঘা মা, তুই এখানে কেন? তোর মা। আম্মুর কথা শুনে আমি বলে উঠলাম, আজকে থেকে আমি রান্না করব। মেঘা, আম্মু আমার কথা শুনে রাগী কণ্ঠে বলে উঠল, মাইর চিনিস? তোর মা। আমি নিচে দিকে তাকিয়ে রইলাম। যা ঘরে যা, তোর কয়েকদিন পরে পরীক্ষা মনে আছে? কি যদি জানে তুই রান্নাঘরে এসেছিস, তাহলে কি করব জানিস? কি? মামির বকা শুনে আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। রুমে এসে বাথরুমে ঢুকে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। সবাই আমার সাথে কেন এমন করে? কেন যে ভাইয়ার উপকার করতে গেলাম? কোচিংয়ে যাওয়ার আগে কোথায় থেকে যেন ভাইয়া চলে এলো, তাও আবার একদম পরিপাটি হয়ে। এসেই আমাকে গাড়িতে উঠতে বললে। আমি রেডি হয়ে গাড়িতে এসে বসলাম। ভাইয়ার সাথে আমার আর কথা হয়নি। সারা রাত কোথায় ছিল তাও জানি না, জিজ্ঞেসাও করিনি। আজকে করে সকালের আম্মুর রাগ নাস্তা খায়নি। আম্মু বুঝতে পেরেছে যে আমি রাগ করেছি, তাই আর কিছু বলেনি। প্রচুর রাগ হচ্ছে ভাইয়ার উপর। কোচিং এর সামনে এসে ভাইয়া গাড়ি থামালেন। আজকে আমি তার বলার আগেই গাড়ি থেকে নেমে পড়লাম। ভাইয়াকে না বলেই হাঁটতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করেই কোচিং এর ইংলিশ টিচার হ্রদ স্যার আমার সামনে এসে দাঁড়ালেন। হেসে দিয়ে বলে উঠলেন, মেঘা কেমন আছো? এতদিন কোথায় ছিলে? পিছনের লোকটা তোমার কি হয়? হ্রদ স্যারের এতগুলো প্রশ্ন শুনে আমি বিরক্ত হয়ে উঠলাম। ভাইয়ার দিকে ইশারা করে বলে আমি বলে উঠলাম, আমার কাজিন হয়। মেঘা, এখন অনেকটা শান্তি লাগছে, কারণ আমার মুখ থেকে কাজিন শব্দটা ভাইয়া আশা করেনি। তাকে দেখে মনে হচ্ছিল সে কষ্ট পেয়েছে। রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। আজকে নিশ্চয়ই আমার খবর আছে। আজকে নিশ্চয়ই আমার খবর আছে। ভাইয়া মুখটা দেখার মতো। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। আসার সময় পিছনে এক পলক তাকিয়ে দেখলাম হ্রদ স্যার ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন। প্রায় 3.5 ঘন্টা পর ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বের হয়ে বাইরে দাঁড়ালাম। ভেবেছিলাম ভাইয়া আমাকে নিতে আসেনি, কিন্তু একটু দূরে ভাইয়ার গাড়ি রাখা আছে, তাই বুঝতে পারলাম ভাইয়া আমাকে নিতে এসেছে। চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। ইচ্ছে হয়েছিল রিকশায় যাব, পরে ভেবে দেখলাম ভাইয়াকে আজকে অনেক রাগিয়েছি। এখন যদি আবার তাকে রাগায় তাহলে নিশ্চিত আমাকে মেরে ফেলে দিবে। গাড়িতে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি।
ভাইয়ার দিকে একপল তাকিয়ে দেখলাম তার মুখ প্রচণ্ড লাল হয়ে আছে। গম্ভীর মুখ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। চোখে মুখে রাগ বিদ্যমান। তার দিকে তাকিয়ে আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম গাড়িতে ভাইয়াদের বাড়িতে যাবার রাস্তায় চলছে না। মনে মধ্যে একরাশ ভয় হানা দিল। ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ভয় আমার অস্থির লাগতে শুরু করল। তাও কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। গাড়িটা যখন আমার সেই চেনা পরিচিত রাস্তার চলতে লাগলো তখন ভয় এক নিমিষেই হারিয়ে গেল। বুঝতে পারলাম ভাইয়া আমাকে আমার বাসার নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে এসেই ভাইয়া গাড়ি থামালেন। এতদিন পর নিজের বাড়ি দেখে মনটা খুশিতে ভরে উঠল। ভাইয়া গাড়ি থেকে নেমে বলে উঠল, স্টুপিড, গাড়ি থেকে নাম। তো কি? ভাইয়ার ধমক শুনে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম। বাড়ির ভিতরে না ঢুকে ভাইয়া আম্মুকে ডাক দিল। সাথে সাথে আম্মু গেটের সামনে চলে এসে বলে উঠল, ভিতরে আয়। তো কি? মেঘার মা। আম্মু কথা শুনে ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, না ফুপি, আমি আর ভিতরে না গেলাম, আমি একটু কাজ আছে। তো কি? আচ্ছা। মেঘার আম্মু। ভাইয়ার ভিতরে এলেন না। গাড়িতে উঠার আগে আমাকে আস্তে করে বলে গেলেন, আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি। আমি তোকে বিরক্ত করতে আর আসবো না। পড়াশোনা ঠিক মতো করবি। তো কি? কথাগুলো বলেই ভাইয়া গাড়িতে উঠে পড়লেন। আমি আম্মুর সাথে কথা না বলে দৌড়ে আমার রুমে চলে এলাম। এতদিন পরে নিজের রুমটা দেখে খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারছি না। ভাইয়া বলা প্রতিটি কথা আমার কানে বেজে চলছে। আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি তাকে? সামান্য কাজিন বলাতে তার এত রাগ? দুপুরে খাওয়া শেষে রুমে আসার জন্যে পা বাড়াতে ফোন বেজে উঠল। মনটা খুশিতে নেচে উঠল। ভাবলাম ভাইয়া ফোন দিয়েছে, কিন্তু না, ভাইয়া ফোন করেনি। মামি ফোন করেছে। প্রথমে ফোন রিসিভ না করলেও পরে ঠিকই করলাম। মামিকে সামল দিয়ে বলে উঠলাম, কেমন আছো মেঘা? মামি আমার কণ্ঠ পেয়ে কান্না মাখা কণ্ঠে বলে উঠল, আম্মু তুই কি সকালে আমার কথায় রাগ করেছিস? তো কি না? আম্মু কথা শুনে আমি কি বলবো ভেবে পেলাম না, চুপ করে রইলাম। সকালের জন্য সরি। তোর মাকে মাফ করে দে প্লিজ। আমার তোকে ওভাবে বলা একদম ঠিক হয়নি। তো কি আম্মু? সরি বলতে হবে না, তুমি এই বাড়িতে চলে এসো মেঘা। আম্মু আমার কথায় হালকা হেসে দিয়ে বলে উঠল, কিভাবে আসবো রে পাগলি? তো কি তো যেতে দিবে না? তো কি আম্মু? আম্মুর কথা শুনে আমার কান্না চলে এলো। কান্না মাখা কণ্ঠে বলে উঠলাম, আম্মু ভাইয়া আমাকে এই বাড়িতে নিয়ে এলো কেন? আমি তো তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম। মেঘা। দূর আম্মু, কান্না করবি না। দেখ, তুই যদি এ বাড়িতে থাকিস তাহলে তোর পড়া হবে না। তাই পরীক্ষা পর্যন্ত একটু কষ্ট কর। তো কির মা। নিশ্চুপ মেঘা। তোকে অনেক মিস করবে রে আম্মু। তো কির মা। আমিও তোমাকে অনেক মিস করব। মেঘা। আজকে তুই নেই বলে তোর নানুন্নি মিশুরা সবাই চলে যাচ্ছে। পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তুমি কিন্তু আমাকে দেখতে আসবে। মেঘা। হ্যাঁ আসবো তো কির মা। আম্মু সাথে কথা বলা শেষ করে রুমে এসে বই বের করে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে রাত হয়ে গেল একদম ঠিক পেলাম না। আম্মু আমার জন্য প্লেটে করে খাবার নিয়ে রুমে এসে বলে উঠল, মেঘা তুই কি আমার উপর রেগে আছিস? মেঘার মা। নিশ্চুপ মেঘা। আমি কোন কথা বললাম না। হঠাৎ আম্মু কান্না করে দিয়ে বলে উঠল, আমি তোর সিদ্ধান্ত না নিয়ে সেদিন তোকে তত্ত্বকির সাথে বিয়ে দিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দে। মেঘার মা। আম্মুর কান্না দেখে আমিও কান্না আটকে রাখতে পারলাম না। আম্মু জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। মেঘা কান্না করে না। মেঘার আম্মু। আমি আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম আম্মুকে। কান্না করতে করতে বলতে লাগলাম, সরি আম্মু, তোমাকে কষ্ট দেওয়ার জন্যে। মেঘা। তুই কেন সরি বলছিস? মেঘার মা। আমি যে তোমার সাথে এতদিন কথা বলিনি। মেঘা। আমি তো জানতাম আমি মেয়ে আমার সাথে রাগ করে বেশি দিন থাকতে পারবে না। মেঘার মা। মেঘা। এখন তাড়াতাড়ি হা কর। কতদিন ধরে তোকে খাইয়ে দেই না। মেঘার আম্মু। আম্মু কথা মতো হা করে খেতে লাগলাম। আম্মু আমাকে যত্ন করে খাইয়ে দিতে লাগলো। আমি খাওয়ার সাথে পড়তে লাগলাম। অনেকটা খাবার শেষ করার পর আমি আর খেতে পারলাম না। মুখ কুচকে আম্মুকে বলে উঠলাম, আম্মু আমি আর খাবো না। মেঘা। আম্মু আমার হাতে পানির গ্লাস দিয়ে বলে উঠল, এত কম খেলে তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। মেঘার আম্মু। আমি আম্মুর কথায় কোন গুরুত্ব দিলাম না। আমি কিন্তু তত্ত্বকির কাছে বিচার দিব যে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। মেঘার মা। আম্মুর কথা শুনে ভাইয়ার কথা মনে পড়ে গেল। সে একবারও ফোন করেনি। লোকটাকে কি আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আম্মু আমাকে খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাইয়া কথা অনেক মনে পড়ছে। হাজার চেষ্টা করেও পড়ার মধ্যে মনোযোগ দিতে পারলাম না। কিছুক্ষণ পরে আম্মু রুমে গিয়ে চুপ করে শুয়ে পড়লাম। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। আম্মু আমাকে বলছে,
মেঘা উঠো, কোচিং এ যাবি না? মেঘার মা। আম্মু ডাকে। আমি তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা নাস্তা করে রেডি হয়ে নিলাম। ভেবেছিলাম ভাইয়া আমাকে নিতে আসবে, কিন্তু ভাইয়া আসেনি। তাই কিছুক্ষণ ভাইয়ার জন্য অপেক্ষা করে বেরিয়ে পড়লাম কোচিং এর উদ্দেশ্যে। আজকে কোচিং এ প্রথম ক্লাস রদ স্যার পেলেন। স্যার পড়াচ্ছিলেন আর আমার দিকে বারবার তাকিয়ে দেখছিলেন। স্যারের তাকানোর ধরন আমার একদম পছন্দ হয়নি। কোন পড়াই বুঝতে পারিনি। বিরক্ত নিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে কোচিং থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে পড়লাম। মনে মনে আশা করেছিলাম ভাইয়া আমাকে নিতে আসবে, কিন্তু না, ভাইয়া এখানেও আমাকে নিতে আসলেন না। বাধ্য হয়ে একা একাই বাসায় চলে এলাম। চারপাশে হালকা অন্ধকারে ছেয়ে গিয়েছে। মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছে। কোচিং থেকে এসে আমি ঘুমিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আম্মুর কিছুটা সময় আম্মুর সাথে গল্প করে রুমে এসে পড়তে বসলাম। হঠাৎ বাতাসে জানালার পর্দা উড়েতে লাগলো। আমি চেয়ার থেকে উঠে জানালা বন্ধ করে দিলাম। নিশ্চিত আজকে প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টি পড়বে ভাবতেই ভাইয়ার কথা মনে পড়ে গেল। ভাইয়া কি বাসায় নাকি হসপিটালে? দৌড়ে আম্মু রুমে গিয়ে ফোন নিয়ে এলাম। আমার মনটা কেমন যেন কু ডাকছে। ভাইয়াকে নিয়ে চিন্তা হচ্ছে। ফোনে কল লিস্টে ভাইয়ার নাম্বার বের করলাম। ফোন দিতে গিয়ে আর দিলাম না। ভাইয়ার উপর প্রচণ্ড অভিমান হলো। সে তো আমার খোঁজ নেয়নি, তাহলে আমি কেন নিব? কি বৃষ্টি মধ্যে হাঁটছে। সারা শরীর তার ভিজে একাকার হয়ে গিয়েছে। তারপরে সে হেঁটেই চলছে। চোখ মুখ তার শুকিয়ে গিয়েছে। চেয়ারে বসে ফোন হাতে নিয়ে ভাইয়ার কথা ভাবছিলাম। হঠাৎ দরজায় চাপানোর শব্দ পেয়ে আমি ছিটকে উঠলাম। দরজার দিয়ে তাকাতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ আমার সামনে দাঁড়িয়ে আছেন কি ভাইয়া। তাকে দেখেই আমার বুকের মধ্যে ধক করে উঠল। ভাইয়ার সারা শরীর ভিজে গিয়েছে। পরনের সাদা শার্টটা গায়ের সাথে লেগে গিয়েছে। চোখ দুটো তার লাল হয়ে রয়েছে। ভাইয়া আমার দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে আসতে লাগলেন। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে যা বলে উঠলেন, বউ তুই আমাকে একটুও ভালোবাসিস না? কি ভাইয়ার মুখে। ভাইয়া আমার দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে আসতে লাগলেন। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে যা বলে উঠলেন, বউ তুই আমাকে একটুও ভালোবাসিস না? কি ভাইয়ার মুখে বউ শব্দটা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। হাত পা অবশ হয়ে আসতে লাগলো। আমি যেন আমার কানকে বিশ্বাস করাতে পারছি না। ভাইয়ার মাথা কি ঠিক আছে? ভাইয়া আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাথা কাজ কাজ করা একদম বন্ধ করে দিয়েছে। ভাইয়া তার ভেজা শরীর নিয়ে আমার কাছে এসে পড়ল। হঠাৎ করে আমার হাত ধরে নরম কণ্ঠে বলে উঠল, বউ তুই কি আমাকে কখনো আমাকে বুঝবি না? কি ভাইয়ার ছোঁয়া পেয়ে আমার সারা শরীরের লোমগুলি খাড়া হয়ে উঠেল। কারণ ভাইয়ার হাত অতিরিক্ত গমর। আমার বুঝতে বাকি রইল না যে ভাইয়া জ্বর এসেছে। ভাইয়া আবার ঠোঁট উল্টে বলে উঠলেন, বউ তুই আমাকে একটুও বুঝিস না। আমাকে শুরু কষ্ট দিস। আমাকে কষ্ট দিতে কি তোর ভালো লাগে? কি ভাইয়া কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি সত্যিই তাকে কষ্ট দেই? ভাইয়া কোন কথাই আমার মাথায় ঢুকছে না। তার অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। বৃষ্টিতে ভেজার জন্য ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। তার ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছে। আমি মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে রইলাম। ভালো করে খেয়াল করতে মনে হলো ভাইয়া ভেজা কাপড়ে থাকলে তো তার জ্বর কমবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম ভাইয়া কাপড় চেঞ্জ করতে বলবো। কাপা কাপা কণ্ঠে ভাইকে বললাম, ভাইয়া প্লিজ জামা কাপড় চেঞ্জ করুন। মেঘা। ভাইয়া আমার কথা শুনে বিরক্ত হয়ে উঠল। চোখ দুটো ছোট করে আমার দিকে তাকিয়ে বলে উঠল, চেঞ্জ করতে পারবো না। কি ভাইয়ার কথা শুনে আমি কান্না মাখা কণ্ঠে বলে উঠলাম, প্লিজ ভাইয়া, আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাইনি। মেঘা। ভাইয়া আমার কথা শুনে আমার থেকে দূরে সরে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে করব, কিন্তু একটা শর্ত আছে। কি ভাইয়ার শর্তের কথা না শুনে আমি রাজি হয়ে গেলাম। আস্তে করে বলে উঠলাম, আপনার সব শর্তে আমি রাজি আছি। মেঘা। সত্যি বলছিস তো? কি হুম। মেঘা। ভাইয়াকে কিছু বলতে না দিয়ে আমি ভাইয়ার জন্য এক সেট কাপড় বের করে দিলাম। মাঝে মাঝে ভাইয়া আমাদের বাসায় থাকতেন, তাই আগে থেকেই তার কাপড় ছিল। ভাইয়া হাতে কাপড় দিলাম। সে কাপড় নিয়ে ঢুলতে ঢুলতে বাথরুমে ঢুকে পড়লেন। বোধ হয় তার হাঁটতে কষ্ট হচ্ছে। ভাইয়া বাথরুমে যাওয়া পরে আমি বিছানা গুছিয়ে সোফায় গিয়ে বসলাম। হঠাৎ ভাইয়ার ফোন বেজে উঠল। সে এখনো চেঞ্জ করে বের হয়নি। তাই বাধ্য হয়েও কল রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই আম্মুর কণ্ঠ পেলাম। আম্মু অস্থির হয়ে বলতে লাগলেন, বাবা তুই কোথায়? ফোন ধরছিস না কেন? কির মা। আমি আম্মুর কথার জবাবে বলে উঠলাম, আম্মু ভাইয়া আমাদের বাসায়। মেঘা। মেঘার কথা শুনে কির মার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
তিনি নিশ্চিত হলেন। মনে মনে অনেক খুশি হল। হেসে দিয়ে মেঘাকে বলে উঠল, তোত্তকি তোর কাছে গিয়েছে? তোত্তকির মা, হুম আম্মু। মেঘা, কখন গিয়েছে? তোত্তকির মা, এই মায়ে। মেঘা, তোত্তকি মা অনুরোধ করে মেঘাকে বলে উঠলেন। মেঘা, শোন, তোত্তকি মনে হয় কিছু খায়নি। ওকে কিছু খাইয়ে দিস। আর রাতে তোর কাছে রেখে দিবি। বের হতে দিবি না। ঠিক আছে। তোত্তকির মা। আম্মুর কথা শুনে আমি বুঝতে পারলাম সে অনেক চিন্তিত। তাই ভাইয়ার জ্বরের কথা আম্মুকে জানালাম না। ঠিক আছে আম্মু, তুমি চিন্তা করো না। আমি ভাইয়ার খেয়াল রাখব। মেঘা, আমার সোনা মা। আচ্ছা মা, রাখি, তুই তোত্তকিকে খেতে দে। তোত্তকির মা, হুম বাই, ভালো থেকো। মেঘা, আম্মুর সাথে কথা বলা শেষ করে রান্নাঘরে চলে এলাম। বিকেলে আম্মুর অনেক মাথা ব্যথা করছে, তাই আর তাকে বললাম না যে ভাইয়া এসেছে। ভাইয়ার কথা, ভাইয়ার জন্য খাবার গরম করলাম। তারপর সুন্দর করে সার্ভ করে রুমে নিয়ে এলাম। ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে বিছানায় চোখ বুজে এলোমেলো হয়ে শুয়ে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। ভালো করে লক্ষ্য করতেই আমি অবাক হয়ে গেলাম। এত পরিপাটি ভাইয়া, সে কিনা শার্ট উল্টো করে পড়েছে। আমি খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়াকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলাম। তাকে দেখে অনেক খারাপ লাগছে। কেন সে বৃষ্টিতে ভিজতে গেল? না ভিজলে কি হতো না? জ্বর আসলে তো তারই কষ্ট হবে। কিছুক্ষণ পর হাতে থাকা খাবার নিয়ে ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। টেবিলে খাবারের প্লেট রেখে আস্তে করে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া। মেঘা। আমার কণ্ঠ পেয়ে ভাইয়া নড়েচড়ে উঠল। কিন্তু চোখ খুলল না। অনেক জ্বর হওয়ার কারণে সে চোখ খুলতে পারছে না। আমি তার জ্বর পরিমাণ করতে তার কপালের দিকে হাত এগিয়ে দিলাম। আমার হাত অতিরিক্ত হারে কেঁপে চলছে। কপালে হাত দিতেই ভাইয়া আমার হাত খপ করে ধরে ফেললেন। আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া আমার হাত ধরে আস্তে করে উঠে বসলেন। আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আমার কপালে হাত দিয়েছিস কেন? আমাকে বিরক্ত করতে তোর ভালো লাগে? তোত্তকি। ভাইয়া এই জ্বরের মধ্যেও আমাকে বকা দিতে ভুলেননি। আমি তার দিকে না তাকিয়ে তুতলে তুতলে বলে উঠলাম, ভাইয়া, আপনি রাতের খাবার খেয়েছেন? মেঘা। ভাইয়ার আমার কথায় অসহায় কণ্ঠে বলে উঠল, না, সারাদিনে কিছু খাইনি। তোত্তকি। ভাইয়ার কথায় নিজের অজান্তেই খারাপ লাগতে শুরু করল। আমি ভাইয়ার সামনে খাবারের প্লেট এগিয়ে বলে উঠলাম, খেয়ে নিন। মেঘা। ভাইয়া প্লেটের দিকে একপল তাকিয়ে গাল ফুলিয়ে বলে উঠল, না, আমি খাবো না। তোত্তকি। ভাইয়ার করার শুনে চুপ করে রইলাম। প্রায় 5 মিনিট পরে ভাইয়া বাচ্চাদের মতো বলে উঠলেন, বউ, আমাকে খাইয়ে দে। আমি তোর হাতে খাবো। তোত্তকি। তোত্তকি। ভাইয়ার কথা শুনে আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। আবার তার মুখ থেকে বউ ডাকটা শুনে আমি শিউরে উঠলাম। লোকটা কি বউ বউ করে আমাকে মারার ধান্দায় আছে? ভাইয়া আমাকে স্তব্ধ হয়ে দাঁড়ায় থাকতে দেখে আবার বলে উঠলেন, খাইয়ে না দিলে আমি কিন্তু তোর সাথে আর কথা বলবো না। তোত্তকি। ভাইয়া পাগলামো আমি মেনে নিতে পারছি না। যে মানুষটা সারাদিন আমার সাথে রাগ করে থাকে, ধমক দেওয়া ছাড়া একটা কথাও বলে না, তাই এত পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি বাধ্য হয়ে খাবারের প্লেট হাতে নিলাম। হাত দিয়ে খাবার মাখতে লাগলাম। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। খাবার তুলে ভাইয়ার মুখের সামনে ধরতেই ভাইয়া বাচ্চাদের মতো খেতে লাগলেন। আমি তো অবাকের শেষের পর্যায়ে। ভাইয়াকে যে কোনোদিন আমি খাইয়ে দিব তা কখনো কল্পনাও করিনি। ভাইয়া আমার দিকে তাকিয়ে রয়েছেন। খাওয়া শেষ করেই ভাইয়া চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। আমি প্লেট রান্না ঘরে যাওয়ার জন্য পা বাড়াতে হাতে টান অনুভব করলাম। ভাইয়া বাচ্চাদের মতো টেনে টেনে বলতে লাগলেন, বউ, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমাকে চলবে।